মাসের মাঝামাঝি হঠাৎ একটু ব্লিডিং, পিরিয়ড তো হওয়ার কথা নয়, মনে প্রথমেই যা আসে তাহলে কি ক্যান্সার হলো? একটু থাম, এই ভয়টা স্বাভাবিক, কিন্তু ভয় পেয়ে বসে থাকলেই বিপদ। এগিয়ে গিয়ে সমাধান খুঁজে পেলে আর বিপদ নেই। 30,000 মহিলার ওপর হওয়া আন্তর্জাতিক সমীক্ষা বলছে এ ধরনের ব্লিডিং এ 100 জনের মধ্যে 99 জনেরই সমস্যার কারণ সম্পূর্ণ চিকিৎসাযোগ্য। শুধু দরকার সময় থাকতে সঠিক পদক্ষেপ। দুটো পিরিয়ডের মধ্যে এই অপ্রত্যাশিত ব্লিডিং এর মেডিকেল নাম ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। মহিলারা বলেন স্পটিং। এই আর্টিকেলে জানবেন ঠিক কখন ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার কি করবেন, এর নেপথ্যে কি কি কারণ থাকতে পারে এবং কিভাবেই বা এর সঠিক চিকিৎসা সম্ভব। শুরুতে বলে রাখি, একদম নতুন পিরিয়ড শুরু হওয়া কিশোরীদের এবং মেনোপজের পরে মহিলাদের হঠাৎ ব্লিডিং বা পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে সম্পূর্ণ আলাদা আর্টিকেল আছে। এই লেখাটি তাদের জন্য নয়। পিরিয়ডের মাঝে ব্লিডিং ঠিক কি? দুটো পিরিয়ডের মাঝে যখন আপনি কোনো ব্লিডিং আশা করছেন না, সে সময় লালচে, খয়েরি বা কালচে কোনো ব্লিডিং বা ডিসচার্জ হলে তাকে মহিলারা বলেন স্পটিং। মেডিকেল সায়েন্সে এর পোশাকি নাম ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। কারো কারো পিরিয়ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একদিন দুদিন স্পটিং হতে থাকে, সেটা আক্ষরিক অর্থে ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং নয়। যখন পিরিয়ড থেমে যাওয়ার পরে একটা ইন্টারভ্যাল দিয়ে তারপর আবার ব্লিডিং আসে, তখনই তার নাম ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। এটা একটা সিমটম, কোনো ডায়াগনোসিস নয়। তাই স্পটিং হতে থাকলে নেপথ্যের ডায়াগনোসিস খুঁজে বার করাটাই মেডিকেল সায়েন্সের আসল লক্ষ্য। শুধু ব্লিডিং কমানো নয়, আপনার ভবিষ্যৎকে নিরাপদ রাখাটাই আমার মতো ডাক্তারদের মূল উদ্দেশ্য। গবেষণা কি বলছে? 2016 সালে প্রকাশিত ব্রিটিশ জার্নাল অফ অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্টের রিসার্চে জানা যাচ্ছে এই ধরনের ব্লিডিং এ 200 মহিলার মধ্যে 199 জনেরই সমস্যার কারণ নন ক্যান্সার। প্রথম দিকে ধরা পড়লে তা সম্পূর্ণ চিকিৎসাযোগ্য। 200 জনের মধ্যে মাত্র একজনের ক্ষেত্রে ইউটেরাসের ক্যান্সারের মতো জটিল সমস্যা লুকিয়ে থাকতে পারে। তবুও ফেলে না রেখে ট্রিটমেন্ট করলে আজ ইউটেরাস ক্যান্সারেরও ঠিক সময় কিওর সম্ভব। 2. নেপথ্যে কি কি কারণ থাকতে পারে? মনে রাখতে হবে পাম কয়েন। মহিলাদের যেসব কারণে ব্লিডিং এর সমস্যা হয় তার তালিকা এতটাই লম্বা যে একসময় ডাক্তারদেরও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে ট্রিটমেন্ট করা বেশ মুশকিল হয়ে যাচ্ছিল। ডাক্তাররাও মানুষ। 30 জন মহিলার ভিড় ক্লিনিকে সবকটা কারণ মনে এনে পেশেন্টদের ধাপে ধাপে সঠিক মানের চিকিৎসা করাও মুশকিল। এই চিকিৎসা বিভ্রাট রুখতে কোমর বেঁধে আসরে নেমে পড়ে ফিগো বা গাইনোকোলজিস্টদের আন্তর্জাতিক সংগঠন। 2009 সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একটা সিস্টেম তৈরির খসড়া হয়। 2011 সালে গৃহীত হয় এবং 2018 সালে ঘষে মেজে নিয়ে আজ তা আন্তর্জাতিক মানদণ্ড। নাম পাম কয়েন। এই নামের মধ্যেই লুকিয়ে আছে অ্যাবনর্মাল ব্লিডিং এর 9টি কারণ। পেশেন্টদেরও মনে রাখা সহজ। পাম মানে হাত, কয়েন মানে খুচরো পয়সা। পাম এই সমস্যা ডায়াগনোসিস হতে পারে আল্ট্রাসাউন্ড বা এমআরআই তে। পামের মধ্যে PALM পলিপ, অ্যাডিনোমায়োসিস, লিওমায়োমা অর্থাৎ ফাইব্রয়েড, আর M মানে ম্যালিগন্যান্সি বা প্রি ম্যালিগন্যান্সি। এগুলো সাধারণত যা বলছিলাম আল্ট্রাসাউন্ড বা এমআরআই তে ধরে ফেলা সম্ভব। কয়েন এগুলো আল্ট্রাসাউন্ড আর এমআরআই তে ধরা পড়ে না, তাই দরকার বিস্তারিত কথোপকথন আর পরীক্ষা নিরীক্ষা। সি তে কোয়াগুলোপ্যাথি মানে রক্ত ক্লট হতে সমস্যা। ও মানে ওভুলেটরি ডিসফাংশন বা এগ তৈরি হতে যখন ঝঞ্ঝাট হচ্ছে। এন্ডোমেট্রিয়াল বা এন্ডোমেট্রিয়াম বা ইউট্রাসের ভেতরের লাইনিং এর যখন সমস্যা। আয়াট্রোজেনিক কথাটির অর্থ অন্য কোনো ওষুধের সাইড এফেক্ট, আর যেটা নিয়ে এখনো গবেষণা চলছে সেটা এখনো নন ক্লাসিফাইড বা এন। কয়েনের কারণগুলো বার করতে দরকার পুঙ্খানুপুঙ্খ পেশেন্ট ডক্টর কথোপকথন বারংবার। কখনো কিছু ব্লাড টেস্ট, কখনো আধুনিক কিছু ডায়াগনোসিস। কখন তাহলে ডাক্তারের কাছে যেতে হবে? এ ধরনের ব্লিডিং হলে মাথা ঠান্ডা রেখে ট্রিটমেন্ট করানো দরকার। যারা শুরুতেই আসেন তাদের ক্ষেত্রে অভূতপূর্ব ভালো রেজাল্ট পাওয়া যায়। সমস্যা বাড়াবাড়ি হয় অনেকদিন ফেলে রেখে দিলে। আমার প্র্যাকটিসে দেখেছি যারা বাড়িতে শুধু ভেবেই যাচ্ছেন আর আমাদের কাছে এসে ঠিক সময়ে জিজ্ঞাসা করছেন না, তাদের ক্ষেত্রে শুধু ট্রিটমেন্টে দেরি যে হয় তা নয়, সাফল্যের হারও কমে আসতে থাকে আস্তে আস্তে। সিদ্ধান্ত নেওয়ার দেরি, যাকে বলা হয় অ্যানালাইসিস প্যারালাইসিস, সেটা জানুন, বুঝুন, পড়ুন আর সঠিক সময়ে ডাক্তারের কাছে যান। অন্তত জিজ্ঞাসা করুন। যখন পরের মাস পর্যন্ত দেখতে পারেন সেগুলো কি কি? যাদের মেনোপজ হয়নি, 1 মাসের হঠাৎ একটু ব্লিডিং, অন্য কোনো সমস্যা নেই, কোনো সমস্যাজনক ফ্যামিলি হিস্ট্রি নেই, সেক্ষেত্রে পরের মাসটা ওয়েট করে দেখতে পারেন। আর কখন অতি অবশ্যই ডাক্তারের
কাছে যাবেন। পরপর 3 সাইকেল যখন এই ধরনের ব্লিডিং হয়ে যাচ্ছে, ব্লিডিং ছিটে ফোটা না হয়ে বেশ খানিকটা যখন হয়েছে, তখন প্রথমবারই যান। ব্লিডিং এর সঙ্গে পেটে ব্যথা, তলপেট ভারী, পটি বা ইউরিনের সমস্যা থাকলেও সে মাসেই যেতে হবে। যে রিস্ক ফ্যাক্টর গুলো থাকলে প্রথমবার ব্লিডিং এই ডাক্তারের কাছে যাওয়া উচিত, সেগুলো এবার একটু বলে দিই। বয়স যখন 40 পেরিয়েছে, ওজন বেশি, ডায়াবেটিস বা ব্লাড প্রেশার, পিসিওএস থাকলে, ফ্যামিলি হিস্ট্রিতে গাইনোকোলজিক্যাল জটিল সমস্যা থাকলে আরো আগে ডাক্তারের কাছে যাওয়া উচিত। ডাক্তারের কাছে গেলে ডক্টরই বা কি করবে? ব্যথা যন্ত্রণা দেওয়ার মতো কিচ্ছু হয় না। আমরা প্রথমে পেশেন্টের হিস্ট্রি শুনবো, খুঁটিয়ে খুঁটিয়ে শুনবো, তারপর বলবো কি টেস্ট করতে হতে পারে। ডাক্তারের কাছে যাওয়ার আগে বাড়িতে একটা কাজ করুন, হোম প্রেগন্যান্সি টেস্ট করেন। প্রেগন্যান্সির বিন্দুমাত্র সম্ভাবনা থাকলে মন না চাইলেও এই টেস্টটি আপনাকে অনেক জটিলতা থেকে বাঁচাতে পারবে। ডাক্তারের কাছে সাধারণত একটা আল্ট্রাসাউন্ড আর কিছু ব্লাড টেস্ট করা হয়। ইন্টারনাল অর্থাৎ টিভিএস স্ক্যান অনেক বেশি অ্যাকিউরেট। কোনো কারণে ইন্টারনাল স্ক্যান সম্ভব না হলে বা পেশেন্ট যদি না চান, তাহলে পেটের উপর দিয়ে গাইনোকোলজিক্যাল স্ক্যান করা হয়। অনেক পেশেন্ট আশা করেন শুধু ব্লিডিং কমানোর ওষুধ পাবেন। ব্লিডিং তেমন হতে থাকলে সেটা অবশ্যই দেব, কিন্তু আমার মতো ডাক্তারদের সব সময় মাথায় থাকে আপনার ভবিষ্যৎকে সেফ রাখা। তাই এই মুহূর্তে ব্লিডিং কমানোর থেকেও বেশি জরুরি হলো পিছনের নেপথ্যের কারণ খুঁজে বার করা আর তার ট্রিটমেন্ট। তাহলে ট্রিটমেন্ট কিভাবে হয়? প্রথমে চেক করা হয় পাম্প সমস্যা না কোয়েল সমস্যা। পাম্প সমস্যা চিহ্নিত হলে প্রত্যেকটার আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে এবং সে ট্রিটমেন্ট খুবই সফল। কোয়েল সমস্যা হলে সাধারণত হরমোনের ট্রিটমেন্ট, ওষুধ বা ট্যাবলেট দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সামাল দেওয়া সম্ভব। 40-এর বেশি বয়সে ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা ওভারওয়েটের সমস্যা থাকলে কখনো কখনো প্রয়োজন হয় হিস্টেরোস্কোপি বা ইউট্রাসের মধ্যে ক্যামেরা দিয়ে এন্ডোমেট্রিয়াল লাইনিং এর সমস্যা চেক করা। আন্তর্জাতিক নিয়ম মেনে ধাপে ধাপে এই ট্রিটমেন্টগুলো করালে অনেক ক্ষেত্রেই হিস্টেরেক্টমি এড়িয়ে যাওয়া সম্ভব। ভারতবর্ষে ইংল্যান্ডের তুলনায় 40 গুণ বেশি অকারণ হিস্টেরেক্টমি হয়। আমাদের ক্লিনিকে যথেষ্ট লজিক্যাল পদ্ধতি অনুসরণ করলে সংখ্যাগরিষ্ঠ মহিলাদের আমরা হিস্টেরেক্টমির হাত থেকে বাঁচিয়ে দিতে পারি। আপনি এক্ষেত্রে নিজে যা করতে পারেন সেগুলো একটু শুনে নিন। একটা মেনস্ট্রুয়াল ডায়েরি লিখুন, কখন কিরকম ব্লিডিং হচ্ছে। কাগজে লেখা ডায়েরি অ্যাপের থেকেও বেশি কার্যকর। আমার ক্লিনিকের প্রি মেনস্ট্রুয়াল চার্ট পেতে নিচের লিংকে দেখুন, চলে যাবে আপনার ইমেল। ডাক্তারের কাছে যাওয়ার সময় পুরনো গাইনোকোলজিক্যাল রিপোর্ট আর আল্ট্রাসাউন্ড স্ক্যান এর তার রিপোর্ট সঙ্গে নিন, ডেট অনুযায়ী সাজিয়ে। আয়রন রিচ ফুড খান। ট্রিটমেন্টের পাশাপাশি নিজের ফিটনেসের দিকেও বাড়তি নজর দিন। আপনার দুশ্চিন্তার উত্তর, স্পটিং মানে কি ক্যান্সার? একদমই না। 100 জনের মধ্যে 99 জনেরই ক্যান্সার, কিন্তু আগে থেকে ট্রিটমেন্ট করালে ভবিষ্যতের জটিল সমস্যা খুব ভালোভাবে এড়িয়ে যাওয়া সম্ভব। আমার হরমোন ট্যাবলেট বা মিরেনা চলছে বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাচ্ছি, তাহলে কি দুশ্চিন্তার কারণ আছে? হরমোনের ট্যাবলেট বা মিরেনা বা অ্যাসপিরিনে ব্রেক থ্রু ব্লিডিং খুবই কমন। আমি আশা করব এই ধরনের ওষুধপত্র দেওয়ার আগে আপনার আন্তর্জাতিক নিয়ম মেনে গাইনোকোলজিক্যাল চেক করে নেওয়া হয়েছিল। তবু বারংবার হতে থাকলে ডাক্তারের কাছে গিয়ে আর একটা বার চেক করাতে ভুলবেন না। স্ক্যান, ব্লাড টেস্ট, বায়োপসি তিনটেই নন, তবুও স্পটিং। এবার কি করবেন? দ্বিতীয়বার ডাক্তারের কাছে যান, দরকার হলে সেকেন্ড ওপিনিয়ন নিন। লুকোনো কোনো ইনফেকশন বা হরমোনের ভারসাম্যের অভাবে এ ধরনের সমস্যাও হতে পারে। বারবার স্পটিং হলে এবং হিস্টেরোস্কোপি না হয়ে থাকলে হিস্টেরোস্কোপি করিয়ে সঠিক ট্রিটমেন্ট বেছে নিন। ভারতের ইন্স্যুরেন্স সিস্টেম হিস্টেরোস্কোপির চার্জ দিতে অনেক সময় নারাজ হয়, কিন্তু প্রয়োজন সত্ত্বেও হিস্টেরোস্কোপি না করালে চিকিৎসা হাঁটতে পারে ভুল রাস্তায়। তাই ইন্স্যুরেন্সের অপেক্ষা করবেন না। সেক্সের পরে ব্লিডিং সেটা সম্পূর্ণ আলাদা। সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে ব্লিডিং বা পোস্ট কয়টাল ব্লিডিং এই আর্টিকেলের ভেতরে ছিল না। সেরকম সমস্যা হলে আমার আলাদা আর্টিকেল দেখুন বা কমেন্টে লিখুন। শেষ করার আগে ছোট্ট কথা, ছোট্ট ব্লিডিং ছোট্ট সমস্যা, কিন্তু ফেলে রাখলেই তিল থেকে তাল হয়ে যেতে পারে। এই ধরনের ব্লিডিং কখনোই নর্মাল নয়, তবে সবটাই ক্যান্সার নয়। নজরে রেখে সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট, এটুকুই আপনার সুস্থতার চাবিকাঠি। এরপরেও প্রশ্ন থাকলে সরাসরি নিচের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই। শিগগিরই দেখা হবে অন্য আরেকটা রিসার্চ আর্টিকেল।